হঠাৎ একটা কনকনে ঢেউ যেন এই ঘরে আছড়ে পড়ল। মাধবীলতা এবং অনিমেষ এখন অসাড়, ওদের চোখ দরজার দিকে। রাত এখন কত হয়েছে কে জানে। অর্ক দরজায় দাঁড়িয়ে, ওর চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে সে ওদের দেখছে। অনিমেষ খুব দুর্বল বোধ করছিল। অর্ক যে সব শুনেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মাধবীলতার উপর ওর প্রচন্ড ক্রোধ ছাড়া আর কোনো অনুভূতি এলো না। খামোখা চিৎকার চেঁচামেচি করে সে ছেলেটার উপর রাগ ঝাড়ছে, অথচ সে প্রকাশ করতে পারছে না। মাধবীলতার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। অর্ক যে পাশের ঘরে জেগে আছে তা তার মাথায় আসেনি। আসলে নিজেকে এমন ছিন্ন ভিন্ন লাগছিল যে অনিমেষ কথা শুরু করা মাত্র উন্মুক্ত হয়ে পড়েছিল। সেই মুহূর্তে অন্য কোনো ভাবনা কাজ করেনি। নিজের কাছে যেটা সত্যি চূড়ান্ত, যাকে এতদিনে অনেক জায়গায় চাপা দিতে চেয়েছিল, আজ হঠাৎ আর কোনো কিছুতে এসে যায় না। যা স্বাভাবিক তাই মেনে নেওয়া ভালো, এইটুকু ভাবতে পেয়ে সে ক্রমশ সহজ হয়ে এলো। কিন্তু কথা বলতে গিয়ে বুঝতে পারলো তার গলা কাঁপছে। কি রে, ঘুমোসনি? অর্ক অন্ধকার ঘরটায় এতক্ষণে দুটো শরীরকে আলাদা করে চিনতে পেরেছে। কয়েকটা কালো থাবা এতক্ষণ তার বুকের ভেতরটা আঁচড়াচ্ছিল। মাথার ভেতরে একটা গনগনে উনুন উত্তাপ ছড়াচ্ছিল। বৃষ্টির শব্দ শুনতে শুনতে তার ঘুম প্রায় এসে গিয়েছিল। এই সময় একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর তার কানে গেল। গলাটা মেয়েদের, এবং তারপরই বুঝতে পারল ওটা মায়ের। মা কখনো এই গলায় কথা বলে না। খুব অবাক হয়েছিল অর্ক। মায়ের কি শরীর খারাপ করলো? সে চটপট বিছানা ছেড়ে নেমে এসেছিল। কারো কিছু একটা হয়েছে এরকম বোধই তার মনে কাজ করছিল। দরজার কাছে পৌঁছে সে বাবার গলা শুনতে পেয়েছিল। খুব অনুনয়ের ভঙ্গিতে বাবা মাকে বোঝাচ্ছিল, এবং তারপরই মা কাটা কাটা গলায় কথা বলল। এই মুহূর্তে অর্ক আবিষ্কার করল কোনো বিপদে সে পড়েনি। বাবার সঙ্গে কথা বলছে মাত্র, কিন্তু এরকম গলায় সে কোনোদিন ওদের কথা বলতে শোনেনি। তারপরই তার খেয়াল হলো বাবা মা তো স্বামী স্ত্রী। কেমন যেন লজ্জা লজ্জা পাচ্ছিল সে, কিন্তু সেই সঙ্গে তার খেয়াল হলো আজ অবধি কখনো বাবা মাকে স্বামী স্ত্রীর মতো কথা বলতে শোনেনি। ওরা যখনই গল্প করেছে কিংবা ঝগড়া করেছে সেটা বন্ধুর মতোই করেছে। অর্কের উপস্থিতি কখনোই ওদের অসুবিধে করেনি। স্বামী স্ত্রী যা যা করে বলে সে জেনেছে, তার কোনো কিছুই এত বছর এক ঘরে থেকে বাবা মাকে করতে দেখেনি। মায়ের সঙ্গে বাবার সম্পর্ক তার থেকে বিন্দুমাত্র আলাদা ছিল না। সেইটে আজ হঠাৎ পাল্টে গেল কি করে? মা এরকম নিষ্ঠুর গলায় কথা বলছেনই বা কেন? অর্কর কৌতূহল হলো। তার আশঙ্কা হলো ঝগড়ার বিষয়বস্তু সে নয় তো। তাকে নিয়ে মায়ের সমস্ত দুশ্চিন্তা। হয়তো আজ বিকেলে তিস্তার চরে যাওয়া নিয়ে মা রাগারাগি করছে বাবার ওপরে, কিংবা তখন যে সে এখানে থাকতে চেয়েছিল বলে মা তাকে চড় মেরেছে, এই প্রসঙ্গেই হয়তো এই ঝগড়া। অর্ক দরজার জোড়ায় কান পাতল। এতক্ষণ বৃষ্টির জন্য বোধহয় যে কথাগুলো ঝাপসা ছিল তা পরিষ্কার হলো। শুনতে শুনতে অর্কর মনে হচ্ছিল মা ঠিক বলেছে। হঠাৎ এই প্রথম মাকে সে অন্য চোখে দেখতে পেল। মা সারা জীবন তাদের জন্য করে গেছে, কিন্তু এই মুহূর্তে মা যা বলছে যা করছে সব বাবার মুখ চেয়ে। তার কথা কিছুই বলছে না। এক ধরনের ঈর্ষাবোধ করলেও সে বুঝতে পারছিল মা অন্যায় বলছে না। মা আর 5টা বিবাহিত মহিলার মতো জীবনে কিছুই পায়নি, অথচ এতদিন এটাই তাদের চোখে স্বাভাবিক ছিল। আজ মা এসব কথা বলছে বাবা এখানে থেকে যেতে চায় বলেই। সে থাকতে চেয়েছিল বলে মা চড় মেরেছিল, বাবাকে সেরকম করা সম্ভব নয় বলে এসব কথা বলছে। অর্ক কান পাতল, এবং তখনই একটা গরম শীষে ছিটকে এলো তার কানে। বাস্টার্ড। বাস্টার্ড মানে কি স্পষ্ট না হলেও সে অনুমান করতে পারল। বাবা এবং মায়ের বিয়েই হয়নি। বাবা মা অবিবাহিত অবস্থায় এতকাল একসঙ্গে ছিল। শান্তিনিকেতনে বাবা একদিন মাকে ভোগ করেছে বলে সে পৃথিবীতে এসেছে। অর্কের সমস্ত শরীর জ্বলতে লাগলো। বাবা চিৎকার করলো, কিন্তু কথাটাকে অস্বীকার করতে পারছে না।
মা শুধু বাবাকে ভালোবেসেছিল বলেই তাকে লালন করেছে। অর্কের মাথার ভেতরটা গুলিয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করতেই সে দৃশ্যটাকে দেখতে পেল। খাটের ওপরে একটা রুগ্ন বিকলাঙ্গ মানুষ বসে আছে। মা দরজায় দাঁড়িয়ে তাকে নরম গলায় বলছে, তোমার বাবা। সেই প্রথম সে যখন বাবাকে দেখেছিল। তার আগে শুধুই মা, আর মায়ের কাছে গল্প শুনেছে যে বাবা জেলে আছে। আর তখনই মাধবীলতা অনিমেষকে বলেছিল অর্কের দায়িত্ব নিতে। সে একাই কলকাতায় ফিরে যেতে চায়। অর্ক কি করবে ভেবে পাচ্ছিল না। মা বলল 5 জনে জানলে তাকে বাস্টার্ড বলবে। অর্থাৎ অবিবাহিত মানুষদের সন্তানকে লোকে বাস্টার্ড বলে। মুখ্য বুড়ি প্রায়ই একটা গালাগালি দিত, বেজন্মা, যার জন্মের ঠিক নেই। কথাটার মানে এতদিন খুব স্পষ্ট ছিল না। অর্ক আর পারল না। তার শরীরে এখন যেন এক ফোঁটা রক্তও নেই। কাপা হাতে দরজাটা খুলল সে। একটু একটু করে কপাট আলাদা হতেই সে অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না। তার কয়েক মুহূর্ত বাদে মায়ের গলা সে শুনতে পেল, কি রে, ঘুমোসনি? অর্ক জবাব দিল না। সে কেন দরজা খুলেছে এ কথা বুঝিয়ে বলার ভাষা তার মনে আসছিল না। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দুটো মানুষের দিকে। অন্ধকার আচমকা যেন পাতলা হয়ে যাচ্ছে ওই ঘরে। মাধবীলতা খুব দ্রুত নিজেকে ফিরে পেল। এ ঘরের কথাবার্তা যে ছেলের কানে পৌঁছেছে তাতে তার সন্দেহ ছিল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কি হয়েছে, কথা বলছিস না কেন? এইবার অর্ক যেন নড়ে উঠল। সে নিস্তেজ গলায় প্রশ্ন করল, এতক্ষণ তুমি যা বললে তা কি সত্যি? সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল অনিমেষ, কি বলেছে ও? কিছুই বলেনি। আর যদি কিছু হয়ে থাকে তা আমাদের মধ্যে হয়েছে, সে কথা তোর শোনার প্রয়োজন নেই। যা শুয়ে পড়। অর্ক সেই একই স্বরে বলল, আমি কিন্তু শুনেছি সব। অনিমেষ এবার দুর্বল হয়ে পড়ল। সে দেখল মাধবীলতা স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। এখন আর কোনোভাবেই এই ভাঙা বাঁধ জোড়া দেওয়া যাবে না, অথচ কিছু একটা করা উচিত। কিন্তু সেটা কি তার মাথায় আসছিল না। এই সময় মাধবীলতা বলল, কি শুনেছিস? তোমার সঙ্গে বাবার কখনো বিয়ে হয়নি। মাধবীলতা চোখ বন্ধ করল। তার সমস্ত শরীর যেন এই মুহূর্তেই খরা। আশ্চর্য, চোখে এক ফোঁটা জলও আসছে না। এই সত্য, চূড়ান্ত সত্যটির মুখোমুখি হতে হবে একদিন, তা কি তার জানা ছিল না? কিন্তু কখনোই তাকে পরোয়া করেনি। তাহলে আজ কেন গরম হাওয়ার হালকা ছাড়া বুকের ভেতরে কিছুই অবশিষ্ট নেই? সে পায়ে পায়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। অন্ধকারের শরীরে কেউ যেন কাঁচা দুধ গুলে দিয়েছে। ফলে একটা মোলায়েম আলো পড়ছে ভেজা গাছের পাতায়, আকাশের গায়ে। ওপাশে বৃষ্টি ভিজে যাওয়া সুপুরি গাছগুলো অদ্ভুত মায়াময় হয়ে রয়েছে। এখন রাতের ঠিক দুপুর পার হওয়ার সময়। তোমার সঙ্গে বাবার কখনো বিয়ে হয়নি। অর্কের গলাটা একটু জোরে। মাধবীলতা ধীরে ধীরে মাথা নাড়ল। না। সঙ্গে সঙ্গে অনিমেষ চেঁচিয়ে উঠল, এসব তুমি বলছো ওর কাছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজকে ওর সত্যিটা শোনা উচিত। যথেষ্ট বড় হয়ে গেছে তোমার ছেলে। শোন, তোর বাবার সঙ্গে আমার আইনের বিয়ে কিংবা ধর্মের বিয়ে হয়নি। সেটা করার কোনো প্রয়োজন আমি বোধ করিনি। মাধবীলতা মুখ ফেরাচ্ছিল না। কেন, সবাই তো তাই করে, এটাই নিয়ম। তুই বুঝবি না। আমি মনে করি আইনের চেয়ে বিশ্বাস অনেক বড়। সেই বিশ্বাস যতদিন থাকবে ততদিন আমরা স্বামী স্ত্রী। খোকা, এই প্রশ্ন পৃথিবীর অন্য কেউ করলে আমি জবাব দিতাম না, কিন্তু তোর জানা উচিত। অর্ক বলল, তুমি বাবাকে ভালোবাসতে, বিশ্বাস করতে, তাই বিয়ে করনি। কিন্তু আমি কি দোষ করেছি? তুই নিজেকে দোষী ভাবছিস কেন? নিশ্চয়ই। যতদিন তোমাদের বিশ্বাস ছিল ততদিন আমি তোমাদের ছেলে ছিলাম। এখন আমার পরিচয় কি হবে? মাধবীলতা বলল, আমি তোকে পেটে ধরেছিলাম। জন্মাবার পর তুই আমাকেই প্রথম চোখ মেলে দেখেছিলি। আমি তোকে যা চিনিয়েছি তুই তাই চিনেছিস। এটা তো কখনোই মিথ্যে হতে পারে না। তুই আমার ছেলে। অন্ধকারে অর্কের গলায় সামান্য হাসির ছিটে মিশল। তাহলে আমাকে রেখে যাচ্ছ কেন এখানে? কি পরিচয়ে থাকবো আমি? তুই তোর বাবার কাছে থাকবি।
কি করে বুঝবো উনি আমার বাবা? খোকা, চাপা গলায় গর্জে উঠল মাধবীলতা। চেঁচিও না মা, আমার প্রশ্নটা যে মিথ্যে তা প্রমাণ করো। মাধবীলতার মনে হলো ছেলের এই কণ্ঠস্বর আগে কখনো শোনেনি সে। আচমকা সে যেন অনেক বড় হয়ে গিয়েছে, অথচ এখন কথা বলা দরকার। যখন শুরু হয়েছে তখন খোলাখুলি সব বলাই ভালো, কিন্তু সেই সময় অনিমেষ চাপা গলায় বলে উঠল, তোর কোনো অধিকার নেই মাকে অপমান করার। আমি মাকে অপমান করছি না, মা নিজে বলুক তুমি আমার বাবা। এটা কি নতুন কথা? তুই প্রথম শুনলি? কিন্তু সেটা কি করে সম্ভব? তোমরা তো বিয়ে করনি। বিয়ে? বিয়ে বলতে তুই কি বুঝিস? শুধু মন্ত্রপাঠ আর কাগজে সই করলেই বিয়ে হয়? আমার সমস্ত নিশ্চয়তা ছেড়ে এই মানুষটার জন্য আমি কষ্ট সহ্য করেছি। কি জন্যে? সেটা বিয়ের চেয়ে কম? মাধবীলতা হাঁপাচ্ছিল। তাহলে আজ তুমি ছেড়ে চলে যাচ্ছ কেন? এবার মাধবীলতা ঠোঁটে ঠোঁট চাপল। সে কেন যাচ্ছে তা বোঝাবে কি করে? অর্ক মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আবার, তুমি কি ওকে ভালোবাসো না? নিশ্চয়ই বাসি। তবে? তুই বুঝবি না, এ বোঝার বয়স তোর হয়নি। শুধু এটুকু জেনে রাখ, আমি আজ প্রথম নিজেকে খুব। মাধবীলতার গলার স্বর ডুবে যাচ্ছিল। কোনো রকমে সে বলতে পারল, অপমান বুকে নিয়ে একসঙ্গে থাকা যায় না। কিছুক্ষণ এই ঘরে কোনো শব্দ নেই। তিনটে মানুষ যেন নিঃশ্বাস দিয়ে পরস্পরকে জানবার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত অনিমেষ গ্রাস নিয়ে উঠে দাঁড়ালো। লতা, কি সামান্য কারণে তোমরা আমাকে ভুল বুঝবে না। যাক, যা ভালো তাই বোঝো, তাই করো। তারপর ধীরে ধীরে দরজা খুলে বারান্দায় বেরিয়ে গেল। অর্ক এবার মাধবীলতার পাশে গিয়ে দাঁড়ালো। মাধবীলতা তখন জানালার দিকে ফিরে দাঁড়িয়েছে, তার চিবুক বুকের ওপরে। বাইরের জানালায় তখন ছিমছাম আকাশ। হঠাৎ অর্কের মনে হলো, এত চিন্তা করার কি আছে? জ্ঞান হবার পর থেকেই সে মাকে দেখেছে। মায়ের চেষ্টায় একটু একটু করে বড় হয়েছে। বাবার কাছ থেকে কতগুলো গল্প ছাড়া সে কিছুই পায়নি। বাবা যদি মাকে বঞ্চিত করে থাকে, সে নিজেও তো কিছু কম পায়নি। আজ যদি পৃথিবীর মানুষ তাকে বেজন্মা বলে, তাতে সে আর কি বেশি হারাবে? কেন অধিক সম্মান পেত যদি তার বাবা মা আইনসম্মত বিবাহিত হতো? কিচ্ছু না। কিন্তু মাকে ছেড়ে তার পক্ষে এ বাড়িতে থাকা অসম্ভব। এই মানুষটা তার বাবার কাছে কিছুই পায়নি, সেই ঋণ তার শোধ করা উচিত। অর্ক মাধবীলতার হাত আঁকড়ে ধরল। মা, আমি তোমার সঙ্গে কলকাতায় ফিরব। মাধবীলতা কেঁপে উঠল। না। না বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বোকামি করিস না খোকা, এই বাড়ি তোর, এখানকার পরিবেশ তোকে মানুষ করবে। তুমি কাছে না থাকলে আমার মানুষ হওয়ার দরকার নেই মা। কি হবে মানুষ হয়ে? চারপাশে তাকিয়ে দেখো, কত লোক মানুষ হয়েছে। কি করছে তারা? তুমি জানো না, আমি অনেককে চিনি যারা খুব শিক্ষিত এবং বড়লোক। সমাজের চোখে তারা মানুষ হয়েছেন, কিন্তু তাদের কথা ভেবে আমার বমি পেয়েছিল। মানুষ হওয়ার নিয়মটা বোধহয় খারাপ হয়ে গেছে মা। অর্ক কেটে কেটে কথাগুলো উচ্চারণ করেছিল। মাধবীলতা অবাক হয়ে তাকালো। এই ছেলে এক রাত্রে এতটা পাল্টে গেল। আজ বিকেলেই না সে তাকে চড় মেরেছে, কিন্তু তবু একটা অভিমান তার বুকের দেওয়ালে মাথা ঠুকেছিল। সেই মুহূর্তেই অর্ক তাকে জড়িয়ে ধরল। মা, আমাকে ছেড়ে যেও না। মাধবীলতা বুঝতে পারছিল না তার কি করা উচিত, কিন্তু তার বাঁধ ভাঙছিল। এই ছেলেকে সে শরীরে ধারণ করেছিল, বড় করেছিল। যতক্ষণ এ তাকে ত্যাগ না করে, সে তাকে ছাড়বে কেন? একটু হাওয়া বইলেই গাছগুলো থেকে টুপটুপ করে জল ঝরছে। ঘাসগুলো চপচপে ভিজে, অথচ আকাশের কোণায় এক ফালি চাঁদ উপুর হয়ে রয়েছে। কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই। অনিমেষ এবার ঠান্ডা আবিষ্কার করলো। শিরশির করছে শরীর। ভেজা ঘাসে পা থাকায় ঠান্ডাটা আরো জোরদার হয়েছে। সে মুখ ফিরিয়ে বারান্দার দিকে তাকালো। বাড়িটা অন্ধকার। কি থেকে কি হয়ে গেল? এত সামান্য ব্যাপার নিয়ে মাধবীলতা এমন কাণ্ড করবে
সে তা ভাবতে পারেনি। মেয়েটার অভিমান বোধ এত বেশি সে আজ করতে পারেনি। ছোট মা আর পিসিমার কাছে অদ্ভুত মায়ায় জড়িয়ে সে স্বীকার করেছিল এখানে থেকে যাবে। তখন মনে হয়েছিল পরে মাধবীলতাকে বুঝিয়ে বললেই চলবে, কিন্তু হঠাৎ তার মনে হলো মাধবীলতা কি তার কাছ থেকে নিষ্কৃতি চাইছিল? এতদিন ধরে বোঝা টেনে টেনে ও কি হাঁপিয়ে উঠেছিল? এই সামান্য একটা ঘটনাকে আঁকড়ে ধরে এইভাবে নিজেকে সরিয়ে নিতে চাইছে। এরকম একটা বিপরীত চিন্তা করতে পেরে অনিমেষের ভালো লাগলো, কিন্তু তারপরই মনে হলো কেন করলো মাধবীলতা এরকম? এই বাড়িতে তাকে জোর করে সেই নিয়ে এসেছে। এই বাড়ির বউয়ের সম্মান সে নিজেই আদায় করে নিয়েছে। এখন আর তার কি অভিযোগ থাকতে পারে? হিসাব মেলাতে পারছিল না অনিমেষ। কিন্তু অর্কের কাছে তো তাকে ধূলিসাৎ করে দিল মাধবীলতা। ওই ছেলের সামনে এত কথা বলার কি দরকার ছিল? অর্ক যখন উদ্ধত গলায় প্রশ্ন করছিল তখন তার উত্তর জুগিয়ে দিয়েছে মাধবীলতা। সেটা তাকেই অপমান করা নয় তো? এবং তখনই তার মনে পড়ল সে জেল থেকে বেরিয়ে ট্যাক্সিতে বসে বিয়ের কথা বলতেই মাধবীলতা জানিয়েছিল আনুষ্ঠানিক বিয়ে ওর কাছে তখন অসম্মানের হবে। তাহলে তার অন্যায় কোথায়? অনিমেষ ছটপট করতে লাগলো। ক্রাচে ভর দিয়ে সে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। মাধবীলতা কলকাতায় চলে যাবে। এই যাওয়া যে চূড়ান্ত যাওয়া তাতে কোনো সন্দেহ নেই। সে কি মাধবীলতাকে ছেড়ে থাকতে পারবে? ব্যাপারটা চিন্তা করতেই অনিমেষের বুকের ভেতরটা টন টন করে উঠল। এত বছর একসঙ্গে থেকে যে মেয়েটা তার জন্য নিজের জীবন নিংড়ে দিল, তাকে চোখের ওপর দেখে দেখে অনিমেষ মাথা নাড়ল। সে কি করে পারবে? 2-4 মাস আলাদা থাকা যায়, কিন্তু চিরকাল? অনিমেষ চোখ বন্ধ করল এবং তখনই তার জেলখানার দিনগুলো মনে পড়ল। সে তো একটু একটু করে মাধবীলতাকে ভুলতে চেয়েছিল। এমনকি তাকে এড়াতে মুক্তি পাওয়া মাত্র সে অন্য লোকের বাড়িতে উঠতে চেয়েছিল। স্বর্গ ছেড়াকে একসময় তার প্রাণের কাছে বেশি প্রিয় মনে হতো। সেই বাতাবি লেবুর গাছ, মাঠ, চা বাগান, আঙ্গোরা ভাষা নদীকে ছেড়ে কোনোদিন থাকতে পারবে বলে মনে হতো না। কিন্তু একসময় জলপাইগুড়িতে আসতেই সব ফিকে হয়ে গেল। তার নিজের মা মাধুরী, যার গায়ের গন্ধ নাকে না এলে ঘুম আসতো না, তাকে ছেড়ে সে জলপাইগুড়িতে এসেছিল। আর সেই মা মারা যাবার পর রোজ রাতে আকাশের দিকে একটি বিশেষ তারার দিকে তাকিয়ে থাকতো। মা বলেছিল যখনই মন খারাপ হবে তখন সে তারাটার দিকে যেন তাকায়, মন ভালো হয়ে যাবে। হায়, কতকাল, সে কতকাল কে জানে। মন ভালো করার জন্য তারাটার দিকে তাকাতে হয়নি। এখন তো আর সে কিছুতেই হাজার তারার মধ্যে বিশেষ তারাটাকে খুঁজে পাবে না। কলকাতায় চলে যাবার পর এক এক করে হেমলতা আর শরীরশেখর তার কাছে নিষ্প্রাপ হয়ে যাননি। না হলে জেল থেকে বেরিয়ে এত বছর সে এখানকার মানুষগুলোর খবর না নিয়ে কি করে থাকলো? বাবার অসুস্থতার খবর পেয়ে সে তো ছুটে আসেনি। অনিমেষ অন্ধকারে নিজেকে অভিযোগ করল, তুমি স্বার্থপর, তোমার মনে ভালোবাসা নেই অনিমেষ। না হলে লালবাজারে গর্ভবতী মাধবীলতার ওপরে অত্যাচার দেখার পরও তোমার একবারও মনে হয়নি মেয়েটা কেমন আছে? অতএব আজ যদি মাধবীলতা চলে যায় তাহলে 2 দিন বাদে তুমি নিশ্চয়ই এতগুলো ঘটনার মতো এটাকেও ভুলে যাবে। অনিমেষ ঝুলন্ত চাঁদের দিকে তাকালো। আমি কি মানুষ নই? তাহলে আমার এমন কেন হয়? কোনো কিছুকে আঁকড়ে চিরকাল থাকতে পারি না কেন? অদ্ভুত একটা যন্ত্রণা বুকের মধ্যে পাক খেতে লাগলো ওর। অথচ এমন তো কথা ছিল না। এরকম নিরক্ত হয়ে বেঁচে থেকে কি লাভ? সে আবার বাড়িটার দিকে তাকালো। শরীরশেখর কত ভালোবেসে এই বাড়ি তৈরি করেছিলেন। এর প্রত্যেকটা ইটের গায়ে তার স্পর্শ লেগে আছে। আজ তিনি বেঁচে নেই, অথচ বাড়িটা, একটা কিছু রেখে যাওয়া দরকার। কিন্তু সে কিছুই রেখে যেতে পারল না। সাধারণ মানুষ তাদের সন্তানদের মধ্যে নিজেকে বাঁচিয়ে রেখে যেতে পারে। অর্ক তার সম্পর্কে কি ধারণা নিয়ে পৃথিবীতে থাকবে? ধীরে ধীরে অনিমেষ গেট খুলল। ঝিম ধরে আছে চারধার, মৃত নগরীর মতো মনে হচ্ছে। অনিমেষ পায়ে পায়ে গলি দিয়ে বড় রাস্তায় চলে এলো। রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। এখন কত রাত কে জানে।
ডান দিকের রাস্তাটা চলে গেছে শহরের দিকে, বাদিকটা মুখ থুবড়েছে বাঁধের গায়ে। সেদিকে হাঁটতে শুরু করলো অনিমেষ। আশ্চর্য, এখন তার কোমর বা থাইতে কোনো ব্যথা নেই, বেশ স্বাচ্ছন্দ্য লাগছে। অথচ কলকাতায় থাকতে সে এতটা ভাবতে পারত না। অনিমেষের মুখে হাসি ফুটে উঠল। নিজেকে ছাড়া অন্য কিছু সে বোধহয় কোনো কালেই ভাবতে শিখবে না। এই সময় ভোস ভোস শব্দ হতেই সে থমকে দাঁড়ালো। রাস্তার ধারে একটা সাদা গরু মুখ তুলে তাকে দেখছে। গরুটা ছাড়া এবং নিঃসঙ্গ। এর মালিক হয়তো খবর রাখে না, কিংবা ফাঁক পেয়ে পালিয়েছে। দুটো বড় বড় চোখে সে অনিমেষের দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে আসতে লাগলো তার দিকে। অনিমেষ চেষ্টা করলো দ্রুত এগিয়ে যেতে। গরুটা তাকে আক্রমণ করলে তার কিছুই করার থাকবে না, কিন্তু গরুটাও যেন মজা পেয়ে গেছে। নিশ্চিন্তে তার পেছনে পেছনে চলে আসছে ওটা। দ্রুত চলার জন্য বাঁধের ওপর উঠে বেদম হয়ে পড়ল অনিমেষ। তারপর একটা ক্রাচ কোনো রকমের শূন্যে তুলে নাড়াতেই গরুটা দাঁড়িয়ে পড়ল, অথচ ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। অনিমেষ বুঝল সেটা চলা শুরু করলেই ওটা পিছু নেবে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল অনিমেষ। বাঁধের ঢালু পথ দিয়ে নামতে নামতে ও অন্ধকার মাখা তিস্তার চরে দোতলা কাঠের বাড়িটাকে আবছা দেখতে পেল। গরুটা এবার হুড়মুড়িয়ে নামছে। অনিমেষ শক্ত হয়ে দাঁড়ালো। প্রায় দৌড়েই তার শরীরের পাশ দিয়ে চরে নেমে গেল গরুটা। নেমে মুখ ফিরিয়ে তাকে দেখে হাম্বা হাম্বা চিৎকার করে উঠল। অনিমেষ শুনল চরের কোনো প্রান্ত থেকে আরেকটা গরু গলা তুলে জানান দিল ওকে। এবার নিশ্চিন্ত প্রাণীটি সেই শব্দ লক্ষ্য করে রওনা দিল বালি মারিয়ে। অনিমেষ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সেই যাওয়া দেখল। একে কি বলে, টান না ভালোবাসা? সে ঠোঁট কামড়ালো। বালির ওপর দিয়ে যেতে যেতে খুব কষ্ট হচ্ছিল। ক্রাচ দুটো বারবার গেঁথে যাচ্ছে বালিতে। টেনে তুলে হাঁটতে হাঁটতে এবার ঠাঁই টনটনানি শুরু করলো। কিন্তু তা সত্ত্বেও এই চরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যাচ্ছিল। সেই বিশাল নদী কোথাও নেই। এই চরে যেন নতুন একটা উপনিবেশ গড়ে উঠেছে। জুলিয়েন বলেছিল কাঠের দোতলা বাড়ির কথা। বিশ্বাস করতে ইচ্ছে হয়নি তখন, কিন্তু এখন তো চোখের ওপরই দেখতে পাচ্ছে। তার কৈশোরে এখানে রাত কাটানোর কথা কেউ চিন্তাও করতে পারত না। শীতকালে সেই রহস্যময় কাশ গাছ আর পক্ষীরাজ, ট্যাক্সিগুলো আর বর্ষায় কেউটের মতো ফুঁসে ওঠা ঢেউগুলোর ছবি চোখের সামনে জ্বলজ্বল করছে। পৃথিবীটা কি দ্রুত পাল্টে যায়, কি দ্রুত! কাঠের দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে দম নিল অনিমেষ, এবং তখনই তার চোখে পড়ল দোতলার একটা ঘরের ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে। এই বিশাল চরে ঢলে পড়া রাতের শরীরে ফালিচাঁদ যা করতে পারেনি, ওই চেরা আলো তার থেকে অনেক বেশি প্রাণের স্পর্শ দিচ্ছে। এত রাত্রে কেউ নিশ্চয়ই জেগে আছে ওখানে। এই চরের মানুষদের আর্থিক সঙ্গতি যা, তাতে সারা রাত কেরোসিন পোড়াবার বিলাসিতা কেউ করবে না। অনিমেষ এবার কাঠের সিঁড়িটাকে লক্ষ্য করল। স্বর্গ ছেড়ার ফরেস্ট কোয়ার্টারের মতো গোটা আটেক কাঠের মোটা বিমের ওপর দোতলাটা দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে একটা রেলিং দেওয়া সিঁড়ি উপরে উঠে গেছে। অনিমেষ কোনো ক্রমে ক্রাচে ভর করে সেই সিঁড়ি ভাঙতে লাগলো লাফিয়ে লাফিয়ে। একটু বেসামাল হলেই নিচে গড়িয়ে পড়তে হবে, কিন্তু অদ্ভুত জেদ চেপে গেল তার। সামান্য সিঁড়িটা ভাঙতে দীর্ঘ সময় লাগলো তার, কিন্তু ওপরের বারান্দায় ক্রাচটা আওয়াজ করতেই চিৎকার ভেসে এলো, কে? আর সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গেল। অনিমেষের তখন কথা বলার অবস্থা ছিল না। বুকের খাঁচাটা হাঁপড়ের মতো কাঁপছে, মুখ হা, চোখ বিস্ফারিত। এই সময় দরজাটা খুলে গেল, আর একটা লোক সন্তর্পণে মুখ বের করে তাকে দেখল। অনিমেষ আর দাঁড়াতে পারছিল না, তবু কোনো রকমে ক্রাচটাকে আঁকড়ে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল। এবার লোকটি চাপা গলায় ঘরের দিকে তাকিয়ে কিছু বলে বারান্দায় এসে চ্যালেঞ্জের ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কে আপনি, কি চান? অনিমেষ হাত তুলল কোনো রকমে, বলতে চাইল একটু দাঁড়ান, কিন্তু ততক্ষণে আরো কয়েকজন বাইরে বেরিয়ে এসেছে।
তাদের মধ্যে একজন ছুটে এলো অনিমেষের কাছে। কি ব্যাপার, হঠাৎ এখানে এই সময়? বিকেলে তো কিছু বলেননি আমাকে। অনিমেষ মাথা নাড়ল, তারপর জুলিয়ানের দিকে তাকিয়ে কোনো রকমে বলতে পারল, আমি এলাম